সেই অবস্থায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, সেটা আপনারাও জানেন। শুধু তরমুজ কেন, সমস্ত রকম গাছেই সমস্যা হচ্ছিল। সর্বপ্রথম চারা বেরোনোর পর যে সমস্যাটা বেশি আসছিল সেটা হচ্ছিল রোগ পোকার আক্রমণ। দেখতে পাচ্ছেন এখন এই গাছটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লতিয়েছে এবং গাছের গ্রোথ সুন্দর রয়েছে, কিন্তু তরমুজ চাষের জন্য যে এই গাছ দেখছেন, এই গাছটা তৈরি করতে কত বাধা বিপত্তি পার হতে হয়েছে সেটা আজকের ভিডিওতে জানাবো। অর্থাৎ একদম চারা থেকে শুরু করে এতদূর পর্যন্ত গাছ বাড়াতে, মানে এই যে গাছের এখন কোয়ালিটি দেখুন, গাছ বড় এবং ফুল ফলও আসতে শুরু করে দিয়েছে। তো এই অবস্থা আসা পর্যন্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অর্থাৎ যে সমস্ত পরিচর্যা করতে হয়েছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখন এই গাছটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লতিয়েছে এবং গাছের গ্রোথ সুন্দর রয়েছে। কিন্তু যদি আপনি এক মাস পিছিয়ে যান তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এর আগে তীব্র শীত ছিল, যে কারণে কিন্তু গাছ একদমই বাড়তে চাইছিল না বা বিভিন্ন রকম সমস্যাও হচ্ছিল। তো সমস্ত রকম সমস্যাকে কিভাবে জয় করে এত সুন্দর বর্তমানে গাছ তৈরি করা হয়েছে এবং এর মধ্যে এই যে ফুল জালিও আসতে শুরু করে দিয়েছে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এই যে জমিটা দেখছেন, এটা বলতে পারেন আমার নিজেরই প্রায় জমি এবং এই যে টোটাল জমিটার পরিমাণ রয়েছে 1 বিঘার মতো। তো এই 1 বিঘা জমিতে 1 থেকে প্রায় 55 দিন পর্যন্ত গাছের কি কি ট্রিটমেন্ট করা হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করব। আর আপনারাও সকলেই জানেন যে তরমুজ কতটা লাভজনক চাষ, কারণ এই সময় মানে এই আগাম সময়ে যেহেতু এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট তরমুজের জালি চলে এসেছে এবং অল্প কিছুদিনের মধ্যে ম্যাচুরিটিও হবে, সেই সময় বাজার মূল্য কতটা বেশি থাকে, যার জন্য বিশেষ করে আপনাদেরকে ভিডিওটি বানিয়ে দেখানো। তো যে সমস্যাগুলো এসেছে সেগুলো আমি প্রথমে আলোচনা করছি এবং তারপর আমি আলোচনা করছি যে কোন কোন ঔষধ ব্যবহার করা হয়েছে এই জমিতে। সর্বপ্রথম চারা বেরোনোর পর যে সমস্যাটা বেশি আসছিল সেটা হচ্ছিল রোগ পোকার আক্রমণ। আপনারাও সকলেই জানেন এই সময় রোগ পোকার আক্রমণ খুব দেখা যায়, যেটা আমি প্রায় প্রতি সপ্তাহে প্রায় 2বার করে পোকা মাকড় বা থিপসের ঔষধ কিন্তু ব্যবহার করছিলাম। আর যে আরেকটা সমস্যা আসছিল, সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে গাছ না বাড়া, অর্থাৎ গাছ কিন্তু বাড়তেই চাইছিল না। ধরুন চারা বেরোনোর পর প্রায় 30 দিন পর্যন্ত গাছের কোনো রকম কোনো গ্রোথই দেখা যায়নি। তো সেই অবস্থায় অনেকেই ভাবছিল হয়তো এই তরমুজটা ছেড়ে দিতে হবে বা চাষও হবে না বা ভালো এটার হবে না, কিন্তু সব রকম বাধা বিপত্তি কাটিয়ে আজকে আপনারা রেজাল্ট আপনাদের চোখের সামনেই আমি দেখাচ্ছি। তো এবার আমি বলবো যে কোন কোন ঔষধ আমি শুরু থেকে ব্যবহার করেছি। প্রথম যেটি ব্যবহার করেছি সেটা হলো ফাঙ্গিসাইড, যেগুলো হয় মানে ছত্রাকনাশক। এই যে এখন যদি আমি গাছ দেখাই, দেখুন একটা গাছের পাতাও আমার কিন্তু হলুদ দেখাতে পারবেন না, প্রত্যেকটা পাতা সবুজ, দেখুন প্রত্যেকটা পাতা সবুজ এবং গাছে পোকা মাকড় বা থিপসের আক্রমণও যথেষ্ট কম রয়েছে। তার কারণ আমি প্রিভেন্টিভ অর্থাৎ আগামভাবে ওষুধ ব্যবহার করে নিয়েছি। তো কি কি ওষুধ ব্যবহার করেছি? ছত্রাকনাশকের মধ্যে আমি ব্যবহার করেছিলাম রিডোমিল গোল্ড, যেটার কম্পোজিশন হচ্ছে মেটালাক্সিল ও ম্যানকোজেব। মেটালাক্সিল ম্যানকোজেব ছাড়া সাইমোক্সিল ম্যানকোজেব, কার্বনডাইজিম ম্যানকোজেব, এইগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ব্যবহার করে গেছি। যদি আমি ওষুধের নাম বলি, রিডোমিল গোল্ড আছে, কিলাক্সিল গোল্ড আছে, সাপ আছে, স্প্রিন্ট আছে, ডুজান আছে, তাছাড়া মক্সিমেট, কার্জেট, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আমি বারবার ছোট অবস্থায় ব্যবহার করেছি প্রতি 6 থেকে 7 দিন অন্তর অন্তর। আর একটা জিনিস ব্যবহার করেছি যেটা হচ্ছে পোকা বা মাকড় বা থিপ, সাদামাছি এসবের জন্য, সেটা আমি ব্যবহার করেছিলাম ইমিডাক্লোরোপিটের যে পাতাগুলো পাওয়া যায়, যেটা একতারা নামে পাওয়া যায়, এভিডেন্ট নামে পাওয়া যায়, এগুলো ব্যবহার করেছি। এগুলো সাদামাছির জন্য আমি ব্যবহার করেছি। আর থিপসের জন্য ব্যবহার করেছিলাম স্পিনোডাম 11.7%, মানে যেটা মার্কেটে ডেলিকেট নামে পাওয়া যায়। এগুলো আমি কন্টিনিউ প্রতি সপ্তাহে আপনি ধরুন 2বার করে ব্যবহার করে গেছি, তবেই কিন্তু এত সুন্দর গাছের গ্রোথটি রয়েছে। আর সেরকম কোনো ওষুধ ব্যবহার করা হয়নি, তবে গাছ যখন লতাতে যাবে সেই অবস্থায় 2 থেকে আমি 3বার পরপর পিজিআর ব্যবহার করেছি এবং এই যে গাছ এখন দেখতে পাচ্ছেন লতা ছেড়েছে, এখনও কিন্তু আমি পরপর পিজিআর ব্যবহার করছি যাতে গাছটা দ্রুত বাড়ে এবং এখন ফুল ও ফলের পরিপক্কতার জন্য ঔষধ ব্যবহার করছি। তো পিজিআর এর কথায় যদি আসি, রিভাইটাল সুপার ব্যবহার করা হয়েছে, তাছাড়া বায়োভিটা এক্স ব্যবহার করা হয়েছে, এই ধরনের কিছু কিছু পিজিআর আমি ব্যবহার করেছিলাম। এই অবস্থায় দেখুন পুরুষ ফুলের সংখ্যা কিছু কিছু আছে এবং কিছু কিছু জায়গায় জালিও সেট হচ্ছে। আমি দেখাচ্ছি কোন কোন জায়গায় জালি সেট হচ্ছে।
তার আগে আমি আরও একটা কথা বলি, এই সময় তরমুজ চাষ করার যে একটা রিস্ক আমি নিয়েছিলাম, কারণ যখন গাছ উঠছিল না বা গাছ বাড়ছিল না সেই অবস্থায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, সেটা আপনারাও জানেন। শুধু তরমুজ কেন, সমস্ত রকম গাছেই সমস্যা হচ্ছিল যে গাছ বাড়তে চাইছিল না। তো তারপরেও এখন কিন্তু গাছের যে কোয়ালিটি বা গাছের যে জালি, এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে। এবং আমি যদি জালির পরিমাণ দেখাই, জালিও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকছে। এবং যদি জালির কথা বলি, দেখুন এই সবে জাস্ট জালি আসতে শুরু করেছে। এই দুটো একটা এখানে সেখানে দেখা যাচ্ছে, যেমন এখানে একটা, তারপর এখানে দেখুন কিছু ছোট ছোট জালি আসছে, যেমন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই জায়গাটায় বেশ 4-5টা জালি এসেছে মোটামুটি দেখুন। তো এই জায়গাগুলোতে এই যে জালিগুলো আসছে, এটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। এবং এটা ম্যাচুরিটি হতে প্রায় এখনো কমসে কম 28-30 দিন তো লাগবেই, মানে এখনো 1 মাস ধরে চলুন। তো যখন জালি আসবে বা হারভেস্ট হবে, তখন এটার কালার কীরকম হচ্ছে, সাইজ কীরকম হচ্ছে, সেটা আবার আমি একটা আপলোড করেই দেবো। কারণ আমি বললাম যে যেহেতু এটা আমার নিজেরই জমি প্রায় বলতেই পারেন। তো যাই হোক, বাকি এই যে ট্রিটমেন্টটা বা এই যে ঔষধগুলো ব্যবহার করা এই প্রতিকূল জলবায়ুতে, মানে এই সময় তরমুজ চাষ মানে এত বড় গাছ করাটা আমাদের ওয়েদারে এটা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং। তো সেটাকে আমি একসেপ্ট করে এই জিনিসটা করে দেখিয়েছি আপনাদের, এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কি কি ঔষধ ব্যবহার করেছি। আশা করছি আপনারাও যদি এই ধরনের ঔষধ ব্যবহার করেন, তাহলে গাছ আপনারাও কিন্তু এরকম সুস্থ সবল আপনারাও দেখতে পাবেন। বাকি এর পরের আপডেট আমরা পরবর্তীতে দেব, প্রায় 25 থেকে 30 দিন পর যখন প্রথম ফল হারভেস্ট হবে, সেটার ভিডিওতে আপনারা আবার এই জমিতে দেখতে পাবেন।